হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা পিরিয়ডিক টেবিলে ডিপিপি 3টা আলোচনা করব। তো সব থেকে প্রথমেই যে আমার প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কত। তো আমরা খুব ভালো করেই জানি যে ডি ব্লক মৌলের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে n-1 ডি 1 থেকে 10 NS 1 থেকে 2। আচ্ছা, তাহলে আমাদের কোন অপশানটা হবে এখানে? সি এরটা। খুব ইজি প্রশ্ন, তো এটা 1 থেকে 2 প্রশ্নটা একটু চেঞ্জ করতে হবে, অ্যান্সারটা ভুল আছে একটু। বেরিলিয়াম মৌলটি কৌণিক সম্পর্ক দেখায় কোন মৌলের সাথে? তাহলে আমাদেরকে দেখতে হবে, এই হচ্ছে আমার বেরিলিয়াম, তার পাশে থাকে বোরন, বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, বোরনের নিচে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের হচ্ছে আমাদের কৌণিক সম্পর্ক। লিথিয়াম এবং পটাশিয়াম এদের ভর হচ্ছে 7 এবং 39। সোডিয়ামের ভরটা বের করতে বলেছে, তো আমরা ডোবেরেনিয়ারের ত্রয়ী সূত্র অনুযায়ী আমরা জানি মাঝের যে ভরটা হবে এই 7 আর 39কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 39 আর 7 46, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 23। তাহলে সোডিয়ামের ভর হবে 23। ক্রিপ্টনের পরবর্তী হ্যালোজেন মৌল এবং পূর্ববর্তী ক্ষার ধাতু জানতে চেয়েছে। তো ক্রিপ্টন আমরা জানি কত নাম্বার গ্রুপে অবস্থিত, এটা গ্রুপ নাম্বার 18-এ অবস্থিত। আচ্ছা, ক্রিপ্টনের আগে কি আছে? আর্গন রয়েছে। আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তার পরের পর্যায়ে পটাশিয়াম থাকছে 1 নম্বর শ্রেণীতে, যার ইলেকট্রন সংখ্যা 19। এবং এইটাতেই পরপর করে যদি আমরা মৌলগুলো দেখি, 17 নম্বর শ্রেণীতে যেটা আসবে সেটা হচ্ছে ব্রোমিন, যার ইলেকট্রন সংখ্যা 35। তারপরে আসছে ক্রিপ্টন, যার হচ্ছে 36। আচ্ছা, ক্রিপ্টনের পরে কি আসবে? জেনন আসবে, ঠিক আছে। ব্রোমিনের নিচে কে আসবে? আয়োডিন আসবে। এই হচ্ছে ব্যাপার। আর ক্রিপ্টনের পরের আমাদের যে ক্ষার ধাতু আসবে সেটা হচ্ছে পটাশিয়ামের নিচে রুবিডিয়াম। এই হচ্ছে ব্যাপার, এটা আমরা খুব ভালো করেই জানি, পুরো ব্যাপারটা আমরা এইভাবে দেখে নিলাম। তাহলে প্রশ্নটা হচ্ছে ক্রিপ্টনের পরবর্তী হ্যালোজেন মৌল, তাহলে পরবর্তী হ্যালোজেন মৌল হবে আমাদের আয়োডিন। আর পূর্ববর্তী ক্ষার ধাতু, তো আমরা 1 নম্বর গ্রুপটাকে ওই জন্য আমরা লিখে রেখেছি এখানে পটাশিয়াম, আর বাকি গ্রুপগুলো আর লিখিনি আমরা। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে এটা। যদি আমার প্রশ্নটা এরকম হতো যে ক্রিপ্টনের পূর্ববর্তী হ্যালোজেন মৌল, তাহলে আমার অ্যান্সার তখন ব্রোমিন হতো। আর পরবর্তী ক্ষার ধাতু, তখন আমার অ্যান্সার ক্রিপ্টনের পরে যেটা রয়েছে রুবিডিয়াম, সেটা হতো। তখন ব্রোমিন এবং রুবিডিয়াম, অর্থাৎ সি এর অপশানটা কারেক্ট হতো। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এখানে আমাদের অ্যান্সার যেটা দাঁড়ালো আয়োডিন এবং পটাশিয়াম। সর্বোচ্চ আয়নায়ন বিভব সম্পন্ন মৌলটি কোনটা? তো হিলিয়াম হচ্ছে সবথেকে বেশি আয়নন বিভব সম্পন্ন মৌল। এই যে আয়নন বিভব বা আয়নাইজেশন এনার্জি হায়েস্ট দেখা যায় হিলিয়ামের ক্ষেত্রে, আর আয়নাইজেশন এনার্জি লোয়েস্ট দেখা যায় সিজিয়ামের ক্ষেত্রে। এটা আমরা খেয়াল রাখবো, পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে এটা দেখা যায়। আর যদি বলা হয় কত নম্বর গ্রুপের আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেন্সিয়াল বা আয়নন বিভব হায়েস্ট, তাহলে হচ্ছে গ্রুপ 18-এর হচ্ছে আয়নাইজেশন এনার্জি হায়েস্ট। তাহলে হায়েস্ট আমরা বলতে পারি গ্রুপ 18 এর ক্ষেত্রে আমরা বলতে পারি। পরের প্রশ্নে চলে আসছি। আচ্ছা, গ্রুপ 18-এ হায়েস্ট আর লোয়েস্ট হচ্ছে গ্রুপ 1, ঠিক আছে, এটা লিখছি না। আচ্ছা, পরের প্রশ্ন, এফ থেকে আমরা এফ মাইনাস বানাচ্ছি, তাহলে এফ একটা ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাস পরিণত হচ্ছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করার পরে এম মাইনাসটা স্টেবল হচ্ছে, এবং যে পরিমাণ এনার্জিটা রিলিজ হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। সেই ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কীরকম ভ্যালু হবে? নেগেটিভ ভ্যালু হবে, অর্থাৎ এখানে হিট বা এনার্জি রিলিজ হয়ে যাবে। এনার্জি রিলিজ হয়ে গেলে এটাকে আমরা বলবো তাপ মোচি বিক্রিয়া, বা আমরা এটাকে এক্সোথার্মিক বলতে পারি, মানে তাপ উৎপাদক বলতে পারি। তাহলে প্রথম পার্টটা আমাদের তাপমোচী হলো। আর আমরা জানি যে কোনো ক্ষেত্রে আমাদের যখন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে সেকেন্ড ইলেকট্রনটা গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হবে, বা যে কোনো পরমাণুর ক্ষেত্রেই মাইনাস থেকে 2 মাইনাসে যাবে। আচ্ছা, এটা একটু ভুল আছে, এটা ওপরটাতে 2 মাইনাসটা হবে আর কি, 2 মাইনাসটা ওপরে হবে। তো O মাইনাস থেকে O2 মাইনাসে যাবে, তখন কিন্তু আমাদের বাইরে থেকে এনার্জি দিতে হবে। বাইরে থেকে এনার্জি দিতে হবে মানে আমার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ, এবং সেটাকে আমরা তাপ শোষী বলবো বা তাপ শোষক বলবো, ঠিক আছে। মানে ইংলিশে এটাকে আমরা বলবো এন্ডোথার্মিক। ক্লিয়ার? আর তাপ মোচিটাকে আমরা বলবো এক্সোথার্মিক। তাহলে আমার এখানে ফার্স্ট পার্টটা হয়ে গেল এক্সোথার্মিক, মানে তাপ উৎপাদক, আর পরেরটা হয়ে গেল তাপ শোষক।
যে মৌলটির সাথে সিলভারের পারমাণবিক ব্যাসার্ধের মানের সাদৃশ্য আছে। তো সিলভার আমরা জানি গ্রুপ 11-এ অবস্থিত। প্রথমে থাকে কপার, তার নিচে সিলভার, তার নিচে হচ্ছে গোল্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ব্লকের এলিমেন্ট। তো ডি ব্লকের এলিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে 4 নম্বর শ্রেণী থেকে শুরু করে 12 নম্বর শ্রেণী পর্যন্ত যতগুলো মৌল রয়েছে তাতে 5 নম্বর পর্যায় এবং 6 নম্বর পর্যায়ের যে মৌলগুলো, যেমন জার্কোনিয়াম, হফনিয়াম, নিবোলিয়াম, ট্যান্টেলাম, এরকম করে 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 আপ টু একদম ক্যাডমিয়াম, মার্কারি 12 নম্বর গ্রুপের, ঠিক আছে, তাদের ব্যাসার্ধগুলো প্রত্যেকের সমান হয়। তার কারণটা হচ্ছে ল্যান্থানয়েড সংকোচন। এটাকে আমরা বলতে পারি ল্যান্থানয়েড সংকোচন বা ল্যান্থানয়েড কন্ট্রাকশন। কেন ঘটে? কারণ এখানে ইলেকট্রনগুলো 4f অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে। 4f অরবিটালে এবং 5dতে প্রবেশ করার জন্য এদের ক্ষেত্রে দেখা যায় যে 4f স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট খুব কম, সেই কারণে এখানে পরপর পরপর ব্যাসার্ধগুলো ক্রমশ কমতে থাকে এবং এর ফলে আমাদের এই ব্যাসার্ধগুলো সমান হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের গোল্ড হবে, গ্রুপ 11-এর মধ্যে পড়ছে এটা। বেশ, ক্লাসে বা ভিডিওতে দেখবে এটা খুব সুন্দরভাবে ডিটেলসে বলা আছে, তাই এখানে আর আলোচনা করছি না ল্যান্থানয়েড সংকোচনটা। পরেরটাতে চলে আসছে, একটা দ্বিযোজী আয়ন দেওয়া আছে, M2+ স্টেটে রয়েছে। তো এর কনফিগারেশনটা আমাদের দেওয়া আছে আর্গন 3d5। তাহলে আমরা যদি এর ইলেকট্রন কনফিগারেশন দেখি তাহলে দুটো ইলেকট্রন অ্যাড হয়ে যাবে, তাহলে এর কনফিগারেশন হবে এটা। অর্থাৎ এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 25টা। টোটাল ইলেকট্রন যদি আমাদের 25 হয় তাহলে আমরা বলতেই পারি যে মৌলটা হচ্ছে ম্যাঙ্গানিজ। বেশ, এই হচ্ছে ব্যাপার। আর কি, আমাদের বাইরের কক্ষপথে যে 3d আর 4s যারা অ্যাকচুয়ালি মানে ভ্যালেন্স সেল রূপে ট্রিট হয় বা যৌগ গঠনের সময় যেখান থেকে ইলেকট্রনগুলো বেরোয়, তাহলে এখান থেকে সর্বোচ্চ 7টা ইলেকট্রন বেরোতে পারবে। তাহলে এই যে আমরা লিখলাম, এর সর্বাধিক যে যোজ্যতা হবে সেই যোজ্যতার মান হবে 7। যেহেতু 3dতে 5টা, 4s-এ 2টো ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রনই বেরোতে পারবে। তাহলে এই যে এর যোজ্যতা যদি 7 হয় আর ও এর যোজ্যতা যদি 2 হয়, তাহলে আমার যৌগটা হয়ে যাবে এখানে M2O7। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে আমার এখানে এটা অ্যান্সার দাঁড়াবে। তাহলে এটাকে দিয়ে অ্যান্সারটা লিখতে হবে, এখানে আমার ম্যাঙ্গানিজ লেখার দরকার নেই, আমরা জাস্ট জেনে রাখলাম যে আমার এখানে পরমাণুটা হবে বা মৌলটা হবে ম্যাঙ্গানিজ। নেক্সট হচ্ছে ABC 3টে মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে, Z-1, Z এবং Z+1। বি বলছে নিষ্ক্রিয় মৌল, তার মানে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা নিষ্ক্রিয় মৌল, তার মানে এটার গ্রুপ নাম্বার হচ্ছে 18 আর এটা মৌলটার নাম হচ্ছে বি। তাহলে যেটা Z-1 হবে তাহলে সেটার গ্রুপ নাম্বার হবে, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17 হয়ে যাবে, মৌলটা হচ্ছে এ। আর যেটা আমার Z+1 সেটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 1, সে মৌলটা হচ্ছে সি। এই হলো ব্যাপার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ 17-এর ক্ষেত্রে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা হয়, তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ 17-এর ক্ষেত্রে। আর গ্রুপ 1-এর ক্ষেত্রে আমাদের হয় সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা। গ্রুপ 18টাকে তড়িৎ ঋণাত্মকতা সিরিজ থেকে বাদ দেওয়া হয়, তার কারণ গ্রুপ 18-এর মৌলগুলো তো আর সমযোজী যৌগ তৈরি করে না, তাই সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানার ব্যাপারটাও থাকে না। তাই আমাদের গ্রুপ 1 থেকে 17-এর মধ্যেই তড়িৎ ঋণাত্মকতা ক্যালকুলেট করতে হয়, যেখানে আমরা জানি গ্রুপ 17 সর্বোচ্চ এবং গ্রুপ 1 হচ্ছে সর্বনিম্ন। তাহলে গ্রুপ 1-এর মধ্যে কোন মৌলটা রয়েছে? সি মৌলটা রয়েছে, যেহেতু এর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা Z+1, তাহলে আমার এখানে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা হবে সি। যদি বলতো সর্বোচ্চ তাহলে আমাদের এ অ্যান্সার আসতো। পরেরটা বলেছে কার ক্ষারকীয়তা সর্বোচ্চ। কি কি দেওয়া আছে? আমার এখানে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের নিচে আছে ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়ামের ডান দিকে আছে কপার, কপারের ডান দিকে আছে Zn, এরা একই পর্যায়ে অবস্থিত। আচ্ছা, তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে দিক শ্রেণী বরাবর একটা ট্রেন্ড কাজ করছে আর বাঁ দিক থেকে ডান দিক পর্যায় বরাবর একটা ট্রেন্ড কাজ করছে। তো ক্ষারকীয়তার ব্যাপারে আমরা জানি যে বাঁ দিক থেকে ডান দিকে ক্রমশ কমে আর নিচের দিকে বাড়ে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যদি কমে আর নিচের দিকে যদি বাড়ে, তাহলে সর্বোচ্চ ক্ষারকীয়তা কোনটা হবে? ক্যালসিয়ামটা হবে, কারণ নিচের দিকে বাড়ছে, ক্যালসিয়ামটা আমার এখানে হাইয়েস্ট হবে। হ্যাঁ, এবং আবার ডান দিকে তো আস্তে আস্তে আবার কমে যাচ্ছে, তাহলে কপার জিঙ্কের থেকে নিশ্চয়ই ক্যালসিয়ামটা বেশি, আবার ম্যাগনেসিয়ামের থেকেও ক্যালসিয়ামটা বেশি, যেহেতু আমাদের ওপর থেকে নিচে বাড়ছে। ক্লিয়ার?
তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা হবে ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট হচ্ছে NH3, PH3, ASH3 বিজারণ ধর্মের ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো বিজারণ ধর্মটা বাঁ দিক থেকে ডান দিকে কমে, নিচের দিকে বাড়ে। বেশ, তাহলে আমাদের এখানে তো নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, তাহলে ওপর থেকে নিচের দিকে যত যাবে বিজারণ ধর্ম বাড়বে। বিজারণ ধর্ম যদি বাড়ে তাহলে আমার এখানে বি এর অ্যান্সারটা হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটাতে বলেছে যে এদের মধ্যে, এই আয়নগুলোর মধ্যে সবথেকে বড় আয়ন কোনটা। এখানে একটা জিনিস দেখার আছে, জেনারেলি আমরা এইগুলোকে একটা জিনিস আমরা জানি যে এরা যদি আইসোইলেকট্রনিক আয়ন হয় তাহলে নেগেটিভ চার্জ যত বেশি হয় সাইজ তত বেশি হয়, পজিটিভ চার্জ যত বেশি হয় সাইজ তত কম হয়। তাহলে সাধারণভাবে আমাদের এখানে N3 মাইনাসটা অ্যান্সার বলে মনে হতে পারে, বাট এখানে Na প্লাসের 10টা ইলেকট্রন, N3 মাইনাসের 10টা ইলেকট্রন, এরা আইসোইলেকট্রনিক আয়ন, কিন্তু Cl মাইনাসের 18টা, সালফারের 2 মাইনাসের 18টা ইলেকট্রন। তাই এদের সাথে এদের কিন্তু কম্পেয়ার করা যাবে না, কারণ Cl মাইনাস এবং S2 মাইনাস এদের ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা হচ্ছে 3টে কক্ষপথ। ঠিক আছে, এদের কক্ষপথের সংখ্যা হচ্ছে 3টে, এদের কক্ষপথের সংখ্যা হচ্ছে 2টো। জেনারেলি তাহলে Cl মাইনাস এবং S2 মাইনাসের সাইজ বড় হবে। এবার Cl মাইনাস এবং S2 মাইনাসের মধ্যে যেহেতু এসের ক্ষেত্রে 2টো মাইনাস আছে, তাই এর সাইজ হবে সবচেয়ে বড়। আমরা যদি অ্যাকচুয়াল অর্ডার সাজানোর চেষ্টা করি তাহলে S2 মাইনাস হাইয়েস্ট, তারপরে হবে Cl মাইনাস, তারপরে হবে N3 মাইনাস, তারপরে হবে আমাদের Na প্লাস। ঠিক আছে, এখন প্রশ্নটা যদি আমাদের এরকমভাবে দিত, এভাবে না দিয়ে যে F মাইনাস, O2 মাইনাস, Na প্লাস এবং N3 মাইনাস, তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ইলেকট্রনের সংখ্যা কটা করে হতো? 10টা করে হতো। তার মানে এরা হচ্ছে আইসোইলেকট্রনিক আয়ন। তাহলে আমি এখান থেকে শুধুমাত্র চার্জ দেখে অ্যান্সারটাকে দাঁড় করাতাম যে N3 মাইনাস, O2 মাইনাস, F মাইনাস, লাস্টে হচ্ছে Na প্লাস। এটা হয়ে যেত আমাদের কিসের অর্ডার? সাইজ, আয়নীয় রেডিয়াস বা আয়নীয় সাইজের অর্ডার হতো। তো যাই হোক, এখানে আমাদের S2 মাইনাসটা অ্যান্সার হলো। কিন্তু পরেরটাতে আমরা চলে আসছি, জাস্ট আমাদের এটা দেখে দেখে অ্যান্সারগুলো করতে হবে, এই ছকগুলো দেখে। তো সব থেকে প্রথমে যেটা দেওয়া রয়েছে 3D সিরিজ, আমরা জানি খুব ভালো করে 3D সিরিজে আমাদের যেটা রয়েছে ইলেকট্রনটা 3D অরবিটালে প্রবেশ করবে, এটা ভ্যানাডিয়াম হবে, আমরা খুব ভালো করেই জানি ভ্যানাডিয়ামের যে কনফিগারেশন। আমরা যদি দেখি তাহলে আমরা আর্গনটাকে লিখে ফেললাম। আচ্ছা, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আমরা জানি 23টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে আমাদের যদি 23টা ইলেকট্রন হয় তাহলে আর্গন 3D আর 4s বসালাম। আচ্ছা, আগে 4s ইলেকট্রন ঢোকে আমরা জানি, আর 3Dতে কটা ইলেকট্রন ঢুকবে? 3টে। তাহলে 3D সিরিজের মধ্যে হলো। আচ্ছা, 4D সিরিজের মধ্যে হবে আমাদের জার্কোনিয়াম, কারণ আমরা জানি যে 3D সিরিজের মধ্যে আছে আমাদের টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 22। আচ্ছা, ভ্যানাডিয়ামের ঠিক আগের মৌলটা স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। আচ্ছা, তাহলে টাইটেনিয়ামের নিচে থাকে জার্কোনিয়াম। তাহলে টাইটেনিয়ামটা যদি আমার 3D সিরিজের মধ্যে পড়ে, জার্কোনিয়ামটা আমার 4D সিরিজের মধ্যে পড়বে। ঠিক আছে, বেশ। 5 নম্বর পর্যায়ে কিন্তু 4D সিরিজ, টাইটেনিয়ামটা 4 নম্বর পর্যায়ে কিন্তু 3D সিরিজ। ল্যান্থানয়েডের মধ্যে আমরা জানি সিরিয়াম থেকে লুটেসিয়াম, সিরিয়াম থেকে লুটেসিয়াম, অর্থাৎ 58 থেকে 71, এই যে 14টা মৌল, এদেরকে বলা হয়ে থাকে ল্যান্থানয়েডস মৌল। আচ্ছা, অ্যাক্টিনয়েডস মৌল কোনটা হবে? অ্যাক্টিনয়েড শ্রেণী থোরিয়াম। ঠিক আছে, আমরা জানি থোরিয়াম থেকে লরেন্সিয়াম, অর্থাৎ 90 থেকে 103, এই যে 14টা আমাদের মৌল রয়েছে, এই 14টা মৌলকে বলা হয়ে থাকে অ্যাক্টিনয়েড শ্রেণী বা অ্যাক্টিনয়েডস মৌল বলা হয়ে থাকে এদেরকে। তাহলে আমাদের কোন অ্যান্সার দাঁড়ালো? 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি এবং 4-এর সাথে এ, মানে এই অপশানটা। চলে আসছে আমরা পরের প্রশ্নতে। ধাতু বলেছে, ধাতু মানে আমাদের নিশ্চয়ই 1 নাম্বার এবং 2 নাম্বার শ্রেণীর মধ্যে অবস্থিত হবে। তাহলে আমাদের এটা সি করে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোন গ্রুপ? গ্রুপ 1। তার মানে আমরা এটাকে ক্ষার ধাতু বলতে পারি। আচ্ছা, এই হলো ব্যাপার। 3s1 বলা আছে, 1 নম্বর শ্রেণী, গ্রুপ 1। নিষ্ক্রিয় মৌল 18 নম্বর শ্রেণীতে হবে, বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন চাই। তার মানে আমাদের নিষ্ক্রিয় মৌল হয়ে গেল কোনটা? ডি এর অপশানটা। ঠিক আছে, আচ্ছা, বেশ। তাহলে আর্গনের 18, 2 20 আর 6 হচ্ছে 26, আর এখানে আমাদের তার মানে সরি, এটা একটু ভুল আছে, নিষ্ক্রিয় মৌলটা 3:3p6 ঠিক আছে এটা, কিন্তু আমাদের এখানে আর্গন এটা হবে না এখানটাতে,
ঠিক আছে, আমাদের এখানটাতে নিয়ন করতে হবে। ঠিক আছে, নিয়নে 10টা ইলেকট্রন, তার সাথে 3s2 3p6 মানে 10 আর 12 আর 6 18টা ইলেকট্রন। তার মানে এটা আমার অ্যাকচুয়াল কনফিগারেশনটা হচ্ছে আর্গনের কনফিগারেশন, গ্রুপ 18-এর মধ্যে পড়ছে, আর কনফিগারেশনটা আর্গনের দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 1-এ C, 2-এর D হলো চালকোজেন মৌল। চালকোজেন মানে গ্রুপ 16, গ্রুপ 16 মানে হচ্ছে এই যে 3s2 3p4 রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানেও যে মৌলটা হবে, তাহলে এখানটা তো আমাদের নিয়ন করতে হবে। ঠিক আছে, তা নাহলে তো আমাদের হবে না। আচ্ছা, এগুলো সবই নিয়ন হবে। ঠিক আছে, এগুলো সব ভুল করা আছে, এগুলো নিয়ন হবে সব, তা নাহলে হচ্ছে না। নিয়ন মানে 10টার সাথে আমাদের এই 3s3pর ইলেকট্রনগুলো ঢুকবে। তাহলে আমাদের 10, 2, 12 আর 4, 16 হলো। মানে এটা অ্যাকচুয়ালি এটাকে লাস্টেরটাকে যেমন আমরা আর্গন বুঝলাম, আচ্ছা এটাকে আমরা 10 আর 1 11টা ইলেকট্রন, আমরা এটাকে সোডিয়াম বলে বুঝবো। আচ্ছা, আর এইখানটাতে আমরা 10, 2, 12, 4, 16 এটাকে আমরা সালফার বলে বুঝবো, গ্রুপ 16, যেটাকে আমরা চালকোজেন মৌল বলছি। ক্লিয়ার? আচ্ছা, আর হ্যালোজেন মৌল এই যে 3s2 3p5 মানে 5 আর 2 7 আর 10 17, যেটাকে আমরা ক্লোরিন বলে চিনি, এটা হচ্ছে আমাদের গ্রুপ 17। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে লাস্টেরটা কোথায় চলে যাবে? এখানে। তাহলে আমাদের অপশান যেটা দাঁড়ালো 1-এ C, 2-এর D, আচ্ছা 3-এর B, 3-এর B, 4-এর A, 3-এর B, 4-এর A, তাহলে এই অপশানটা 3-এর B, 4-এর A। নেক্সট হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড, প্রোসম অক্সাইড, এগুলো সব চেয়েছে। ক্ষারকীয় অক্সাইড কোন দিকে থাকবে? বাঁ দিকে থাকবে, গ্রুপ 1, 2 এর মধ্যে থাকবে। তাহলে NaO এটা আমাদের থাকবে। এটাও একটু ভুল আছে, NaO তো হয় না, Na2O হবে এটা। সোডিয়ামের যোজ্যতা 1 আর অক্সিজেনের 2 সেই হিসাবে। আচ্ছা, আর কি? আম্লিক অক্সাইড, আম্লিকটা হবে আমাদের SO2, একটু ডান দিকে হবে, 16 নম্বর গ্রুপের দিকে হবে, কারণ বাঁ দিকেরগুলো হচ্ছে ক্ষারীয়, ডান দিকেরগুলো হচ্ছে আম্লিক। আর প্রোসম অক্সাইড কোনটা হবে? কার্বন মনোক্সাইডকে প্রোসমও বলা হয়, এটা আমরা খেয়াল রাখবো। আর উভধর্মী একটু মাঝামাঝি করে থাকবে, ডি ব্লকের এলিমেন্ট Zn হচ্ছে উভধর্মী। তাহলে 1-এর B, 2-এর C, 3-এর D, 1-এর B, 2-এর C, 3-এর D, 4-এর A। পরের প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধ বলেছে। পারমাণবিক ব্যাসার্ধ কার আস্তে 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 বাড়ছে সেটা আমার এখানে জানতে চেয়েছে। আম্লিকতার ঊর্ধ্বক্রম চেয়েছে, তাপীয় স্থায়িত্ব চেয়েছে, ইলেকট্রন আসক্তির ঊর্ধ্বক্রম আমাদের এখানে জানতে চেয়েছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো পারমাণবিক ব্যাসার্ধ কী হবে আমাদের? এটা অ্যাকচুয়ালি এটা রুবিডিয়াম হবে। তো আমাদের এই যে অর্ডারটা দেওয়া আছে, পটাশিয়াম, তার নিচে থাকে রুবিডিয়াম। আচ্ছা, আর এখানে সোডিয়াম, সোডিয়ামের ডান দিকে আছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে ব্যাসার্ধ কমে আর নিচের দিকে বাড়ে, তাহলে সব থেকে কম হবে ম্যাগনেসিয়াম। তাহলে সব থেকে কম ম্যাগনেসিয়াম হলো, তার থেকে বেশি হবে সোডিয়াম, তার থেকে বেশি পটাশিয়াম, সব থেকে বেশি রুবিডিয়াম। তাহলে আমার 1-এর সাথে হয়ে গেল কোন অপশানটা? সি এর অপশানটা, 1-এর সাথে সি। অ্যাসিডিটি অর্ডার বলেছে। ঠিক আছে, আচ্ছা অ্যাসিডিটি অর্ডার কি হয়? অ্যাসিডিটি অর্ডার হচ্ছে বাঁ দিক এই যে ক্যালসিয়াম এটা ক্ষারীয়, কপারটা হচ্ছে একটা অ্যাসিডিটির দিকে যাচ্ছে, তারপরে কার্বন মনোক্সাইড, তারপরে জল। তাহলে এটা আমরা আম্লিকতার অর্ডার বলে ধরতে পারি। তাপীয় স্থায়িত্ব কি হয়? কার্বনের যৌগের ক্ষেত্রে আমরা জানি যে ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্ব বাড়ে, তাহলে আমাদের এখানে এটা তাপীয় স্থায়িত্ব কী হবে? বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, আর ইলেকট্রন আসক্তি কোনটা হবে? লাস্টেরটা হবে। ঠিক আছে, নাইট্রোজেনের থেকে কার্বন বেশি, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। নাইট্রোজেনটা কেন হয়? এর হাফ ফিল কনফিগারেশনের জন্য এটা অতিরিক্ত স্টেবল হয়ে যায়, ফলে দেখা যায় যে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ প্রবণতা কমে যায়। তাহলে আমাদের এখানে যেটা অ্যান্সার দাঁড়ালো 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি, মানে প্রথম অপশানটা। তারপরের প্রশ্নটা তো একদমই সহজ, মুদ্রা ধাতু বলেছে কপার, হ্যাঁ কপার, সিলভার, গোল্ড এগুলো মুদ্রা ধাতু, গ্রুপ 11। নোবেল গ্যাস তো আর্গন, গ্রুপ 18। আচ্ছা, ক্ষার ধাতু পটাশিয়াম, গ্রুপ 1। নিক্টোজেন হচ্ছে গ্রুপ 15, ফসফরাস। তাহলে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 114 আন কোয়াড, তারপরে ইয়াম যোগ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি 1 হলে আন হয় আর 4 হলে কোয়াড হয়, লাস্টে ইয়াম যোগ করতে হয়। 0 হলে নীল হয়, তাহলে আন নীল বাই, তার সাথে ইয়ামটা যোগ হয়ে গেল, আন নীল বাই ইয়াম। ঠিক আছে, বাইয়ের সাথে ইয়ামটা ওই একটাই আয়দা আছে, দুটো আয়তো হবে না, তাহলে একটা ভাবেল দিয়ে করা হয়েছে ওটাকে। 108 আন নীল অকটিয়াম। আর 116 আন হেক্সিয়াম।
তাহলে হচ্ছে আমাদের 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। ওপর থেকে নিচে কি বাড়ে? ওপর থেকে নিচে বিজারণ ক্ষমতা বাড়ে। ওপর থেকে নিচের দিকে কি কমে? হাইড্রাইডের তাপীয় স্থায়িত্বটা কমে। আচ্ছা, 90 থেকে 103 অ্যাক্টিনয়েড সিরিজ, 58 থেকে 71 ল্যান্থানয়েড সিরিজ। তাহলে 1-এর বি, 2-এর ডি, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্রম। ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিনের হাইয়েস্ট, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের হাইয়েস্ট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আয়নীয় ব্যাসার্ধের ক্রম কী হবে? আয়নীয় ব্যাসার্ধ হচ্ছে যার মাইনাস চার্জ যত বেশি তার ক্ষেত্রে তত বেশি হবে। আচ্ছা, এবং এগুলো আইসোইলেকট্রনিক আয়ন আছে সব। আচ্ছা, যার মাইনাস চার্জ যত কম তার ব্যাসার্ধ তত কম। আয়নীয় সচলতা কী হবে? আয়নীয় সচলতা লিথিয়ামের সবচেয়ে কম হবে, কারণ লিথিয়ামের সাইজটা প্রথমে ছোট ছিল, ফলে ওর হাইড্রেশন এনথালপির মানটা বেশি, মানে হাইড্রেশন সব থেকে বেশি হয়েছিল। হাইড্রেশন মানে জলের অণুগুলো বেশি যুক্ত হয়েছিল, ফলে ওর ক্ষেত্রে সাইজটা হাইড্রেশনের পর বেশি বড় হয়ে গেছে, ফলে তার আয়নিক মোবিলিটিটা সবচেয়ে কম হয়ে গেছে। তাহলে আয়নীয় সচলতা হাইস্ট হচ্ছে রুবিডিয়াম। এটা আমরা গ্রুপ 1-এর ক্ষেত্রে এটা আমরা ডিটেলসে আলোচনা করেছি এই টাইপের প্রশ্নগুলো। আচ্ছা, গ্রুপ 1 এবং 2-তে তাহলে আমাদের এখানে যেটা অপশান দাঁড়ালো 1-এর সি, 2-এর এ, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি, এই অপশানটা। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা DVB4